আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ ছুটি শেষে আবারও নতুন করে আমাদের অনলাইনে ক্লাস শুরু করলাম। আশা করছি তোমরা এই যে একটা বিপর্যস্তকর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার মাধ্যমে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। এবং সাথে সাথে এটাও প্রত্যাশা করছি যে তোমরা তোমাদের যে প্রধানতম দায়িত্ব, সেই দায়িত্বটুকু তোমরা যথাযথই পালন করছো, লেখাপড়ার সাথে তোমাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে দীর্ঘদিন ধরে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছি এবং তোমরা জানো যে আমি তোমাদেরকে প্রায় প্রতিটি ক্লাসে কিন্তু বলে থাকি যে তোমরা যদি বাংলায় ভালো করতে চাও, যে বাংলায় একটু ভালো নম্বর পেতে চাও, তাইলে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের অংশের উপর একটু জোর দিতে হবে। কারণ ব্যাকরণের অংশে যারা ভালো করবে, ভালো নম্বর পাবে, তারাই কিন্তু বাংলায় ভালো নম্বর পাওয়ার, তাদেরই কিন্তু ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। এখন কারণ এই অংশটা ছাড়া, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের এই অংশটা ছাড়া অন্য কোনো অংশ থেকেই পরিপূর্ণ বা সম্পূর্ণ নম্বর পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমি সবসময় কিন্তু আমার শিক্ষার্থীদেরকে বলে থাকি যে তোমরা সবসময় এই বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের অংশটুকুকে কিন্তু একটু গুরুত্ব দিবে। শুধু নম্বর তো পাবেই, সেই সাথে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে চাও, ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে চাও, তারা কিন্তু ওই ব্যাকরণের অংশের উপরে যারা একটু জোর দিবে, ভালো দখল থাকবে যাদের, তারা কিন্তু ইউনিভার্সিটিতে টিকারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো এই জন্যে আমি সবসময় কিন্তু প্রায় প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের অংশের উপর একটু জোর দিবে। আমরা বরাবরই কিন্তু আমি গত দুটি ক্লাস তোমাদের সাথে বাংলা উচ্চারণের উপরে ক্লাস নিয়েছি এবং তোমরা জানো যে এখানে আমাদেরকে অনেকগুলো নিয়ম পড়তে হয়। বাংলা উচ্চারণের আমি বলেছি যে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা অল্টারনেটিভ প্রশ্ন কিন্তু থাকে। বাংলা ব্যাকরণের 1 নম্বর অধ্যায়ে কিন্তু রয়েছে উচ্চারণ। প্রথমে উচ্চারণ হবে 1 নম্বর প্রশ্নের পথে থাকবে একটি বর্ণনামূলক প্রশ্ন, যেখানে একটি উচ্চারণের নিয়ম দেওয়া থাকবে বা 5টি নিয়ম লিখতে বলা হবে। যেমন এরকম বলা হতে পারে যে শব্দের আদিতে অ এর উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এরকম বলা থাকতে পারে যে মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এরকম বলা থাকতে পারে যে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এ উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা ফলা উচ্চারণে, তোমরা জানো 6টা ফলা আছে, এই ফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। এরকম একটা বর্ণনামূলক প্রশ্ন কিন্তু থাকে। আর এটার অল্টারনেটিভ থাকবে 8টি শব্দ থাকবে, যেই শব্দগুলোর থেকে 5টি শব্দের উচ্চারণ, সঠিক শুদ্ধ উচ্চারণ তোমাদেরকে লিখতে হবে। যদি তুমি 8টি শব্দ থেকে 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে পারো, তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। তবে এখানে এই জায়গাটার মধ্যে আমাদের ছাত্রদের একটু ভুল বেশি হবার সম্ভাবনা থাকে, কারণ আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে যেগুলো সকল শব্দের উচ্চারণ আমাদের আসলে জানা সম্ভব হয় না। আমাদের শিক্ষার্থীদের পক্ষে এটা আয়ত্তে আনা কিছুটা কঠিন। পক্ষান্তরে যদি তুমি 1-এর কোতে যে প্রশ্নটা থাকবে, একটা বর্ণনামূলক প্রশ্ন, উচ্চারণের নিয়ম লেখা, এটা কিন্তু তুলনামূলক সহজ। আর আমি গত 2টা ক্লাসে তোমরা দেখেছো যে আমি আদ্য অ উচ্চারণের উপরেই 2টা ক্লাস নিয়েছি এবং সেখানে আমি 12 থেকে 13টি নিয়ম আলোচনা করেছি। সেই নিয়মগুলো আমি একেবারে সহজ করে তোমাদের জন্য আমি উপস্থাপন করেছি, যেন একটু মনে রাখা যায়, দীর্ঘদিন মনে রাখতে পারো। ক্লিয়ার? তাইলে তোমরা খেয়াল করো, প্রথমেই আমি আলোচনা করেছিলাম যে তুমি জানো যে উচ্চারণের নিয়মের 3টা ধাপ আছে, অ উচ্চারণের 3টা ধাপ আছে, তোমাদের এসে মনে। তারপর আমি আরেকটু তোমাদেরকে রিকল করার চেষ্টা করছি। তুমি দেখো আদ্য অ, তারপরে হচ্ছে মধ্য অ, তারপরে হচ্ছে অন্ত অ। তাহলে প্রথম 2টো ক্লাস কিন্তু আমি আদ্য অ উচ্চারণের 12-13টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ শব্দের আদিতে অ থাকলে তার উচ্চারণটা কি হবে, সেই নিয়মগুলো আমি আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব মধ্য অ উচ্চারণের নিয়মগুলো। তার আগে আমরা এই যে আদ্য অ উচ্চারণের 12-13টি নিয়ম আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করানোর চেষ্টা করছি। তোমরা দেখো, একবার সহজ করে কিন্তু বলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে আমার এই ক্লাসগুলো যদি তোমরা একটু দেখো, ভালো করে দেখো, তাহলে কিন্তু অত্যন্ত সহজেই কিন্তু এই নিয়মগুলো আয়ত্তে রাখা যায়, মনে রাখা যায়, দীর্ঘদিন মনে রাখতে পারবে। এবং পরীক্ষার হলে যেহেতু আমাদেরকে, পরীক্ষার খাতায় যেহেতু আমাদেরকে নিয়মগুলো লিখতে হবে, এই জন্য অবশ্যই কিন্তু এই নিয়মগুলো ভালোভাবেই কিন্তু তোমাদের পড়া উচিত, জানা উচিত। তোমরা যদি মনে করো, এবং অনেকেরই এরকম ধারণা আছে যে তোমরা জানো যে সূত্র বা নিয়ম,
এখানে কোনো কথাই কিন্তু তোমার নিজের থেকে বলার কোনো সুযোগ নেই। আমি যে কথাগুলো আজকে বলছি বা অতীতেও বলেছি, সেই নিয়মগুলো কিন্তু আমি কোনো না কোনো বইয়ের হেল্প নিয়েছি। সেই বইয়ের সাহায্য নিয়ে সেই থেকে একটু রিভাইজ করে যেভাবে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় বা আমার শিক্ষার্থীরা যেভাবে মনে রাখতে পারে সেইভাবেই কিন্তু আমি উপস্থাপন করেছি। এবং তোমরাও কিন্তু এই নিয়মগুলো ঠিক সেভাবেই লিখতে হবে, কারণ তোমরা যদি নিজেদের মতো করে কোনো নিয়ম লেখার চেষ্টা করো অথবা নিয়মকে যদি তুমি একটু রিভাইজ করার চেষ্টা করো, তাইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নিয়ম কিন্তু পরিবর্তন করা যায় না, সূত্র পরিবর্তন করা যায় না। সূত্র যেভাবে আছে তোমাকে সেভাবেই লিখতে হবে, এখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। এজন্যে ব্যাকরণে যেভাবে পরিপূর্ণ বা সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, কারণ কি? কারণ হচ্ছে এটা অঙ্কের মতো নম্বর। কিন্তু অঙ্ক যেমন সঠিক হলে 5-এ 5, 10-এ 10 পাওয়া যায়, ঠিক ব্যাকরণটি এরকম। যখন তোমার সঠিক হবে কোনো উত্তর, তোমাকে কিন্তু পরিপূর্ণ নাম্বার কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরের মান যা থাকবে, যদি সেটা 5 থাকে, তোমার উত্তর যদি সঠিক হয় তাহলে তুমি 5-এ 5 পাবে, আর যদি তোমার উত্তর সঠিক না হয় তাহলে তুমি নম্বর কিছুটা কম পাবে। এই জন্যে ব্যাকরণটা কিন্তু অঙ্কের মতো, এটা মাথায় রেখে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং ব্যাকরণটার উপরে একটু দখল নিতে হবে, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে তোমরা যারা পরীক্ষা ভালো করতে চাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আদ্য অ উচ্চারণের যে নিয়মগুলো আমি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। একেবারে সহজ, শব্দের শুরুতে যদি অ থাকে, আদিতে মানে শুরুতে যদি অ থাকে, এটা স্বাধীনও থাকতে পারে, ব্যঞ্জনের সাথে যুক্ত থাকতে পারে। তো আমি একটু মুছে দিই জায়গাটা তোমাদের সুবিধার জন্য। তুমি দেখো, আমি লিখলাম শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, এটা স্বাধীনও থাকতে পারে বা ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে। এটা যেভাবেই থাকুক, শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, তারপরে যদি ই, রস ই বা ইকার থাকে, তাহলে খেয়াল করো এই জায়গাটা মনে রাখবে। রস ই বা ইকার থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ ও কারের মতো হয়। একদম সহজ, তুমি খেয়াল করো। পিছনে লাইট জ্বলছে। শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, এটা স্বাধীনও থাকতে পারে কিংবা ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে। তারপরে যদি রস ই বা ইকার থাকে, তাহলে আদ্য অ অর্থাৎ আদিতে যে অটা আছে সেই অটা উচ্চারণ কি হবে? উকারের মতো হবে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে ঠিক কথাগুলো ঠিক থাকবে, তোমরা শুধু এই জায়গাটা যদি একটু ভালো করে মনে রাখো। একটা নিয়ম যদি তুমি পড়ো, আর এই নিয়মগুলোর মধ্যেই যদি শুধু এই জায়গাটা যদি তুমি একটু পরিবর্তন করার টেকনিকটা শিখে যাও, তাহলে কিন্তু তোমার সবগুলা নিয়ম তোমার একেবারে ইজিলি তুমি মনে, 8টা নিয়ম তুমি মনে রাখতে পারবে। তুমি দেখো, আমি বলেছি যে শব্দের শুরুতে বা আদিতে যদি অ থাকে, স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে যদি রস ই বা ইকার থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারের মতো হবে। একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে শব্দের আদিতে সব কথা ঠিক থাকবে, শুধু এখানে হবে, তুমি দেখো দীর্ঘ ই বা দীর্ঘ ইকার থাকে, তাহলে কি হবে? আদ্য অ এর উচ্চারণও উকারের মতো হবে। কথাগুলো ঠিক থাকলো, শুধু আমরা এই জায়গাটা একটু পরিবর্তন করে দিলাম। তাইলে রস ই বা ইকার যদি থাকে, তাহলে আদ্য অ উচ্চারণের বেলায় উচ্চারণটা কি হবে? উকারের মতো হবে, উকারান্ত হবে। আবার দীর্ঘ ই বা দীর্ঘ ইকার যদি থাকে, তাইলেও সেখানে আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারের মতো হবে। আবার যদি এখানে যদি একটু পরিবর্তন করে দাও, রস ও বা রস উকার যদি থাকে, তাইলেও আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারের মতো হবে। তাহলে খেয়াল করো, 3টা নিয়ম কিন্তু আমরা একটু করার চেষ্টা করলাম, আমরা রিক্যাপ করার চেষ্টা করলাম। রস ই বা ইকার, দীর্ঘ ই বা দীর্ঘ ইকার, রস উ বা রস উকার যদি থাকে, তাহলে কি হবে? আদ্য অ এর উচ্চারণটা উকারের মতো হবে। যদি দীর্ঘ উকার থাকে, দীর্ঘ উ বা দীর্ঘ উকার থাকে, তাহলেও আদ্য অ এর উচ্চারণ কি হবে?
অবশ্যই উকারের মতো হবে। যদি রি বা রিকার, তাহলে খেয়াল করো, একদম সহজ, তুমি শুধু পুরো কথাটা মনে রাখবা আর পরিবর্তনের জায়গাটুকু যদি একটু পরিবর্তনটা করে দিতে পারো আর উদাহরণগুলো একটু মনে রাখতে পারো, তাইলে কিন্তু তোমার টেকনিকগুলো জানা হয়ে গেল। আর আমি কিন্তু বারবারই বলি, ব্যাকরণের যে কোনো প্রশ্নের উত্তর লিখতে সেখানে যদি তোমাকে উদাহরণ দিতে বলে সেখানে উদাহরণ দিতে হবে, আর যদি বলা নাও থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কী করতে হবে, মানে উদাহরণ দিতে হবে। ব্যাকরণের যে কোনো প্রশ্নের উত্তরে উদাহরণ ছাড়া সেই উত্তরটাকে সম্পূর্ণ বলে ধরা হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আর পরিপূর্ণ নাম্বার পেতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে, উদাহরণ সহই তোমাকে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খেয়াল করো, রস ই বা রস ইকার, দীর্ঘ ই বা দীর্ঘ ইকার, রস উ বা রস উকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার, রি বা রিকার, আবার জ ফলা, জ ফলা যদি থাকে আদ্য অয়ের উচ্চারণ কি হবে, উকারের মধ্যে হবে। আবার যদি র ফলা থাকে, র ফলা থাকে তাহলেও কিন্তু আদ্য অয়ের উচ্চারণ উকারের মধ্যে হবে। যদি ক্ষীয় থাকে, অর্থাৎ আদ্য আদিতে যে অটা থাকবে তারপরে যদি ক্ষীয় থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ কি হবে, উকারের মতো হবে। যদি এখানে ক্ষীয়র জায়গায় ক্ষীয় ম সংযুক্ত থাকে তাহলেও কিন্তু আদ্য অয়ের উচ্চারণ উকারের মতো হবে। তাহলে খেয়াল করো, আমি দেখো, শব্দের শুরুতে যদি অ থাকে সেটা স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে যদি রস ই বা রস ইকার, দীর্ঘ ই বা দীর্ঘ ইকার, রস উ বা রস উকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার, রি বা রিকার, তারপরে রফলা এবং জফলা, তারপরে ক্ষীয়, তারপরে ক্ষীয় ম সংযুক্ত, এই যে 9টা বিষয়, দেখো আমি 9টা কিন্তু নিয়ম কিন্তু এর মধ্যে আলোচনা করেছি। এই যে এই জিনিসগুলো যদি থাকে তাইলে আদ্য অয়ের উচ্চারণ উকারের মতো হবে। ক্লিয়ার? তাইলে খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই আমি 12টা 13টা নিয়ম আলোচনা করেছিলাম, এর মধ্যে এই 9টা নিয়ম যেন সহজে তোমরা মনে রাখতে পারো, এই জন্য আমি আরেকটু রিক্যাপ করে তোমাদেরকে একটু মনে আনার চেষ্টা করলাম। যেহেতু আমরা দীর্ঘদিন ছুটিতে ছিলাম, আমরা বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত ছিলাম, এই জন্য একটু মনে করিয়ে দিলাম তোমাদের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম, আগের পড়াগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করেছি যে আদ্য অ উচ্চারণের নিয়মগুলো 9টা নিয়ম আমি আজকে আবার তোমাদেরকে একটু মনে করলাম। আমি অবশ্যই বারবার বলি, নিয়মের সাথে অবশ্যই তোমাকে প্রয়োজনীয় উদাহরণ দিতে হবে। যদি শব্দের উদাহরণ তুমি দাও তাহলে 2 থেকে 3টা শব্দ দিয়ে দিবে, আর যদি বাক্যের উদাহরণ দাও তাহলে 2টা বাক্য দিয়ে দিলে ভালো হয়। কোনো কোনো ক্ষেত্রে একটাও দেয় আমাদের শিক্ষার্থীরা, তো 2টা দিলে একটু ভালো হয়, এটা তোমাদের জন্য মঙ্গল। কারণ তোমরা যখন পরীক্ষা দিবে, পরীক্ষার যিনি উত্তরপত্র মূল্যায়ন করবেন সেই এক্সামিনারের সাথে তোমাদের ব্যক্তিগতভাবে কোনো চেনা পরিচয় নাই। তিনি তোমাকে নম্বর দিবেন কিসের ভিত্তিতে, তোমার উপস্থাপনার উপর ভিত্তি করে। উপস্থাপন তোমার যদি সুন্দর হয়, চমৎকার হয়, যদি হৃদয়গ্রাহী হয়, যদি একজন এক্সামিনার যদি খাতা দেখে, উত্তরপত্র দেখে যদি একটু তৃপ্ত হন, একটু খুশি হন, তাহলে তিনি হাত খুলে তোমাকে নম্বর দিবেন। আর তার থেকে নম্বর নিতে হলে তোমাকে তাকে খুশি করতে হবে। কোথায়? উত্তরপত্রে। তো উত্তরপত্রে খুশি করতে হলে তোমাকে প্রয়োজনীয় পড়াশোনা করেই পরীক্ষায় বসতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মধ্য অ এর উচ্চারণ। আমরা এর আগের 2টো ক্লাসে আমরা আদ্য অ এর উচ্চারণ নিয়ে কথা বলেছি, আজকে মধ্য অ এর উচ্চারণ নিয়ে কথা বলবো। মধ্য অ এর উচ্চারণের একটা প্রাসঙ্গিক সূত্র আছে, এটা একটু মনে রাখলে হবে, কিন্তু পরীক্ষার খাতায় লেখার জন্য আমি 7টা নিয়ম আলোচনা করব আজকে। প্রাসঙ্গিক সূত্রটা একটু মনে রাখো, যে সকল কারণে আদ্য অ উকারের মতো উচ্চারিত হয়, যে সকল কারণে, যে 9টা নিয়ম আজকে তোমাদেরকে আমি একটু রিক্যাপ করলাম, এই কারণগুলোর প্রায় সবগুলো সূত্রই, সবগুলো নিয়মই মধ্য অ এর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। এটা হচ্ছে প্রাসঙ্গিক সূত্র। অর্থাৎ তুমি এতদিন, অর্থাৎ গত 2টা ক্লাসে আদ্য অ উচ্চারণের যে নিয়মগুলো শিখলে, সেই নিয়মগুলোর প্রায় সবগুলোই মধ্য অ উচ্চারণের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে ওরা। ক্লিয়ার? এটা হচ্ছে প্রাসঙ্গিক সূত্র। এটা যদি মনে করো যে এটার উদাহরণ দিতে কষ্ট যদি হয় তাহলে তোমার দরকার নেই। তোমার আজকে যে 7টা নিয়ম আমি আলোচনা করব মধ্য অ উচ্চারণে, সেই 7টা নিয়ম থেকে যে কোনো 5টা নিয়ম তুমি এই পরীক্ষার খাতায় লিখলে হয়ে যাবে। এবং নিয়মগুলো কিন্তু অত্যন্ত সহজ করে আমি তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে নিয়ম 1 নম্বরে সেটা হচ্ছে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি, খেয়াল করো, 3, আমি লিখছি তোমাদের সুবিধার্থে, 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ হয়, অ মানে এটা স্বাধীনও হতে পারে কিংবা ব্যঞ্জনে যুক্তও থাকতে পারে। ব্যঞ্জনে যুক্ত মানে অ হয়। তোমরা কি আমার বোর্ডটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বোর্ড দেখা যাচ্ছে? তুর্য দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো, 3 বর্ণে গঠিত, অর্থাৎ ওই যে শব্দটাই গঠিত হবে সেখানে 3টা বর্ণ থাকতে হবে, না হলে কিন্তু মধ্য অটা নির্ণয় হবে না। এই জন্য 2টা হলে আবার মধ্যও থাকবে না। এই জন্য 3টা বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ হয়, যেটা স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে, তাহলে মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হয়। আগের নিয়মের মতো, অর্থাৎ আদ্য অ উচ্চারণের যে 9টা নিয়ম আজকে তোমাদের সাথে আলোচনা করেছি, সেই আলোচনায় তুমি খেয়াল করবে আমি কিন্তু একটা টেকনিক ধরিয়ে দিয়েছিলাম যে পুরা বাক্যটাই কিন্তু তোমার মোটামুটি ঠিক থাকবে, মাঝখানের শুধু বর্ণগুলা, কোন বর্ণগুলা বসে সেগুলো একটু চেঞ্জ করে দিলেই মোটামুটি নিয়মটা একটা নতুন নিয়মে পরিণত হয়। আজকের নিয়মটাও কিন্তু এরকম যে আমি 4টি বা 5টি নিয়ম তুমি দেখবা যে পুরা কথাই ঠিক থাকবে, শুধু আমরা একটা জায়গায় একটু চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা পরিবর্তন হয়ে যাবে। তোমরা দেখো আমাদের 1 নম্বর যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ হয়, যেটা স্বাধীন হতে পারে, যুক্ত ব্যঞ্জন হতে পারে, তাহলে মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হয়। যেমন যখন, তখন, যখন, তখন, যখন তখন, ফলন, পঠন। তুমি দেখো এই 4টা শব্দে জয়ের সাথে একটা অ আছে, আদ্য অ, তাহলে 3টা বর্ণে গঠিত শব্দ, যখন 3টা বর্ণে শব্দ গঠিত, তখন 3টা বর্ণে গঠিত, ফলন 3টা, পঠন 3টা বর্ণে গঠিত। তার প্রথম বর্ণটি যদি অ হয়, প্রথম বর্ণ জয়ের সাথে একটা অ আছে, তয়ের সাথে একটা অ আছে, ফয়ের সাথে একটা অ আছে, পয়ের সাথে একটা অ আছে। তারপরে যদি অ হয় তাহলে মধ্য অ, অর্থাৎ এই ক্ষয়ের সাথে একটা অ আছে, খ অ। তোমরা জানো যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে প্রায় অটা থেকে যায়, এটা উজ্জ থাকে বাট উচ্চারণে পাওয়া যায়, অ উচ্চারণ মানে অনুজ্জ থাকে, মানে দেখা যায় না, কিন্তু উচ্চারণটা করার সময় সেটা যেমন যখন, খ, ক, এই কয়ের সাথে ও আছে, খ ও আছে, গ ও আছে, ঘ ও আছে, এরকম প্রায় প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু অটা থেকে যায়। তো সুতরাং এই যে মাঝখানের ক্ষয়ের সাথে যে অটা আছে, সেই অ এর উচ্চারণ কি হবে? ওকারের মতো হবে। তাইলে উচ্চারণটা কি দাঁড়াবে আমাদের? যখন, তারপরে তখন, ফলন, পঠন, তারপরে যতন, রতন। তোমরা নিজেরাই লিখতে পারছো, যতন, তারপরে রতন। সহজ নিয়ম, সহজ উদাহরণ, যেটা অত্যন্ত সহজ ভাষায় তুমি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে। সুতরাং পুরা কথাটাই ঠিক থাকবে। আমার এর পরের নিয়মেও যে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ হয়, তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে? উকারের মতো হবে। মধ্য অ এর উচ্চারণ খ উকার, খ উকার, ল উকার, ঠ উকার, ত উকার, ত উকার, মাঝখানে বর্ণে উকারের মতো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। তুমি দেখো এখানে আমি বলছিলাম যে পুরো বাক্যটাই ঠিক থাকবে, শুধু একটা জায়গায় আমরা একটু পরিবর্তন করে দিব। এই পরিবর্তনের জায়গাটা হচ্ছে এই জায়গায়। তুমি দেখো 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি, প্রথমটা ছিল 1 নম্বর নিয়ম ছিল অ থাকে, তাইলে 2 নম্বর নিয়ম হবে যদি তার প্রথম বর্ণটি যদি আ হয়,
আ, সেটা যুক্ত থাকতে পারে বা স্বাধীন থাকতে পারে, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে মধ্য অ এর উচ্চারণও উকারের মতো হয়। দেখো কত নিয়ম, কত সহজ করে তোমাদেরকে সামনে তুলে ধরলাম যে পুরো বাক্যটাই ঠিক থাকবে, শুধু পরিবর্তনের জায়গাটুকু একটু পরিবর্তন করে দিলে তাইলে আমাকে আর উদাহরণগুলো একটু জানলেই কিন্তু আমাদের নিয়মগুলো মনে থাকবে। 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি আ হয় তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে, উকারের মতো হবে। যেমন আমন, আসল, ছাগল, পাগল। দেখো আমাদের প্রথম বর্ণের এই শব্দের 3টা শব্দে বর্ণে গঠিত হয়েছে আমন, আমন ধানের কথা তোমরা জানো, আমন, আ, তাহলে প্রথমে কি আছে আ, আসলের আ, ছাগলের ছ এর সাথে আ আছে ছাগল, পাগলের পয়ের সাথে আ আছে পাগল। যদি আ থাকে তাহলে তারপরে অর্থাৎ এর পরের যে অটা অর্থাৎ মধ্য অটা কি হবে, মধ্য অটা অবশ্যই উকারের মতো উচ্চারিত হবে। তাইলে আমনের উচ্চারণ কি হবে, আমন। ক্লিয়ার? আসল, আসল, তারপরে ছাগল, ছাগল, পাগল, পাগল। এই যে মধ্য অ এর উচ্চারণ কি হলো, উকারের মতো উচ্চারণ পেয়ে গেল। এবং তারপরের যে বর্ণটা তুমি খেয়াল করো, দন্ত ন, ল, 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 এর নিচে আমি একটা হসন্ত চিহ্ন দিয়েছি। এই হসন্ত চিহ্নটা দিয়েছি কেন, কারণ উচ্চারণ যেন ভুল না হয় আমাদের। ক্লিয়ার? তারপরে আমরা যে বাসনে ভাত খাই, বাসন, তাই না, প্লেট, এই বাসনের উচ্চারণ দেখো, বাসন, এই যে বাসন, বা আকার আছে, মানে আ আছে, দন্তাস, তারপরের দন্তাস্বয়ের সাথে যে ও আছে সেটা কিন্তু যথারীতি ওকার উচ্চারণ পেয়েছে। তাহলে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি আ হয় তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে, উকারের মতো হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের নিয়মে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। রুবেল, অসুবিধা হচ্ছে নাকি? আকিল, হচ্ছে না, ভেরি গুড। তারপরে দেখো 3 নম্বর নিয়মে আমরা যদি আসি, পরিবর্তনের জায়গায় আমরা একটু পরিবর্তন করে দিই। দেখো 3 নম্বর নিয়মে দেখো পুরো বাক্যই ঠিক থাকবে, শুধু আমরা এখানে লিখবো এ। দেখো 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি এ হয়, অর্থাৎ এটা স্বাধীনও থাকতে পারে, যুক্ত ব্যঞ্জনে থাকতে পারে, তাহলে মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হয়। পুরো বাক্য ঠিক থাকবে, শুধু পরিবর্তনের জায়গাটুকু তুমি একটু চিনে রাখলে, যদি চিনে রাখতে পারো বা পরিবর্তন করতে পারো, তাহলে তোমার পুরো বাক্য ঠিক থাকবে, উদাহরণও তুমি কিন্তু ঠিক করে লিখতে পারবে। তাইলে দেখো আমি উদাহরণ দিচ্ছি, বেতন, এ আছে, চেতন, লেহন, বেতন, চেতন, লেহন, কেতন। ওকে, তাহলে তো বেতন, চেতন, কেতন, লেহন, তারপরে হচ্ছে লেখন, 5টা শব্দ নিলাম। তুমি দেখো তাইলে প্রথম বর্ণে কি আছে, এ আছে বা একার আছে, তোমরা যেটাই বলো, আছে, সবগুলোর সাথে আছে। এই জন্য মধ্য অ এর উচ্চারণ, মধ্য অটা মানে এই তয়ের সাথে যে অটা আছে, তয়ের সাথে অটা আছে, হয়ের সাথে যে ও আছে, তয়ের সাথে যে ও আছে, ক্ষয়ের সাথে যে ও আছে, সেই অটা কি হবে, উকারের মতো উচ্চারণ পাবে। তাইলে বেতন, উকারের মতো উচ্চারণ। তোমরা বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? ভেরি গুড। চেতন, তারপরে লেহন, কেতন, তারপরে লেখন। যথারীতি মধ্য অ এর উচ্চারণটা উকারের মতো পেয়েছে। তাহলে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি এ হয় তাহলে মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হয়েছে যথারীতি। আমি, তোমরা নিশ্চয়ই আমার বোর্ডে দেখতে পাচ্ছ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, উকারের মতো হয়ে গেছে। ক্লিয়ার? আমরা 4 নম্বর নিয়মে চলে আসি। ও সরি, আমি মুছে ফেললাম নিয়মটা, আমি একটু আবার লিখে দিচ্ছি। স্বাধীন কিংবা, আচ্ছা, তাহলে মধ্য অ
এর উচ্চারণ উ কারের মতো হয়। এখানে দেখো আমাদের 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মে এখানে এ ছিল, 3 নম্বর নিয়মে আমরা এখানে একটু পরিবর্তন করে নিয়ে আসব উ। দেখো ও, তাহলে দেখো 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণ যদি ও হয় তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে? ওকারের মতো হবে। যেমন ওজন, ভোজন, শোধন, তারপরে শোধন, তারপরে আরো কয়েকটা উদাহরণ আমি একটু দেখা যায়, লুচন লিখতে পারো, লুচন, লুচন, তারপরে আসবে ধরো রুচন বা শোষণ লিখতে পারি, আমরা শোষণ লিখতে পারি, শোষণ। তুমি দেখো ওজন, ভোজন, শোধন, লুচন, শোষণ, এই 5টি নিচের শব্দটা দেখা যাচ্ছে না? ও আচ্ছা, ঠিক আছে, নিচের শব্দটা আমি পাশে লিখবো পরে। 4টা শব্দ, লুচন দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওজন, ভোজন, শোধন, লুচন, তুমি দেখো প্রথম বর্ণটা ও আছে আমার সূত্র মোতাবেক, এখানেও ভয়ের সাথে ওকার আছে, ও আছে, শয়ের সাথে লুচন, তাহলে মধ্যের উচ্চারণ কি হবে? ওকারের মতো হবে। তাহলে ও জন, মধ্য হয়ে উকারান্ত হয়ে গেছে। ভোজন, ভোজন, শোধন, শোধন, তারপরে লুচন, লুচন, তারপরে আমি লিখেছিলাম শোষণ। শোষণের উচ্চারণ তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ডের শেষ প্রান্তটা কি দেখা যাচ্ছে কিনা? এই যে শোষণ। ওকে, তাইলে কি দাঁড়ালো? 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি ও হয় তাহলে মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হয়। তোমরা খেয়াল করো এই 4টি নিয়ম কিন্তু বাক্যটা একই রকম থাকলো, বাক্যটা একই রকম থাকলো, শুধু আমরা পরিবর্তন করেছি কোন জায়গায়? আমরা পরিবর্তন করেছি এখানে, শুধু এখানে প্রথমে হচ্ছে যদি অ থাকে, আ থাকে, এ থাকে এবং উ থাকে, এই 4টা বর্ণ যদি থাকে তাইলে তার মধ্য এর উচ্চারণটা উকারের মতো হয়। আর বাকি 3টা নিয়মের একটু পরিবর্তন আছে, সেটা আমরা এখনই আলোচনা করে নেব। তাহলে খেয়াল করো 5 নম্বর নিয়মটা কি দাঁড়াবে? 5, 3 বর্ণে গঠিত, খেয়াল করো শব্দের প্রথম বর্ণটি যদি, আবার ওই প্রথম নিয়মে যাব, অ হয়, যেটা স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে, তাহলে না, তাহলে হবে না, হয় এবং, একটু পরিবর্তন আছে, একটু পরিবর্তন আছে, এটা পরিবর্তনটা দেখো একটু মনোযোগ দিয়ে। হয় এ পর্যন্ত ঠিক থাকবে, এবং না বোধক অর্থ প্রকাশিত হয়, না বোধক অর্থ প্রকাশিত হয়, তাহলে মধ্য অ এর উচ্চারণ ও কারের মতো হয় না। খেয়াল করো আগের 4টা নিয়ম ছিল কি হয়? উকারের মতো হয়। আর এইখানে আমাদের এই 5 নম্বর নিয়মে কিন্তু চলে আসছে কি, যে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ হয় এবং না, ওই শব্দ দিয়ে যদি না বোধক অর্থ প্রকাশিত হয়, না বোধক অর্থ যদি প্রকাশিত হয় তাহলে তাহলে কি হবে না, তাহলে মধ্যয়ের উচ্চারণটা উকারের মতো হবে না, এটা যা থাকে তাই থেকে যাবে। যেমন অচল, অমর, অজর, অচল, অমর, অজর। তোমরা কি আমার বোর্ডটা দেখতে পাচ্ছ? নিচে কি আর লিখবো? তারপর আমি এখানে লিখলাম অচল, অমর, অজর, অবলা, অবলা, এই যে 4টা শব্দ দেখো। অচল, এই অচল শব্দের আগে কিন্তু ও আছে, আবার এই অচল শব্দ দ্বারা একটা নাবোধক অর্থ কিন্তু প্রকাশিত হয়, যেটা চলে না, স্থবির। এই অচল, অমর, যে মরে না, এটা নাবোধক অর্থ প্রকাশিত হয়েছে। অজর, যে জড় নয় বা যার কোনো জড়তা নেই, জ্বর। অবলা, এটাও নেগেটিভ অর্থ প্রকাশ করছে, নাবোধক অর্থ প্রকাশ করছে, যার বল নেই, বলহীন,
শক্তিশালী না যে, তাইলে খেয়াল করো অ থাকবে আবার নাবোধক অর্থ প্রকাশিত হবে। এই ধরনের শব্দগুলোতে মধ্য অ এর উচ্চারণটা কি হবে? উকারের মতো হবে না, অর্থাৎ এটা যা থাকার তাই থাকবে, শব্দগুলো কোনো পরিবর্তন হবে। যেমন অচল, অচল এটা হসন্ত চিহ্ন হবে শেষে একসাথে উচ্চারণ করার সুবিধার্থে। অমর, অজর, তারপরে অমল, অমল, তারপরে অবলা, অবলা ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? তারপরে অবশ দিতে পারো শব্দ, অনেক শব্দ আছে, হ্যাঁ, যেগুলো তোমরা, আমি যে উদাহরণগুলো দিচ্ছি তোমাদেরকে পরীক্ষায় এই উদাহরণগুলোই দিতে হবে। ইট ইজ নট সো মানে এসেনশিয়াল। তোমরা তোমাদের মতো করে শব্দ বই থেকে নিতে পারো, নতুন নতুন শব্দ অনেক উদাহরণ আছে, শত শত উদাহরণ আছে। তোমরা যেগুলো ভালো লাগে সেই উদাহরণগুলো কিন্তু তোমাদের নিয়মের সাথে তোমরা সেট করার চেষ্টা করবে। আমি যেটা দিয়েছি সেটা বোঝানোর জন্য, সহজভাবে বোঝার জন্য আমি দিচ্ছি। এগুলাই লিখতে হবে, নট নেসেসারি তোমার মতো করে তুমি উদাহরণ লিখতে পারো। ওকে, তাহলে দেখো যে শব্দের প্রথম বর্ণ যদি অ হয় এবং এটাতে যদি নাবোধক অর্থ প্রকাশিত হয়, তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে না? উকারের মতো হবে না। আমরা চলো 6 নম্বর নিয়মে যাই। দেখো, 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি দন্ত স হয়, এটা স্বাধীন হতে পারে, ব্যঞ্জনে যুক্ত থাকতে পারে, এবং এইখানে তুমি দেখো, আমি একটু এখানে লিখে দিলাম, সহিত বা সাথে অর্থ প্রকাশিত হয়। অর্থাৎ যে শব্দটার স থাকবে আগে, স থাকবে আগে, স থাকবে আগে, এবং ওই শব্দটার দ্বারা সাথে বা সহিত অর্থ প্রকাশিত হবে, ওই শব্দের ক্ষেত্রে ওই শব্দের যে মধ্য অ আছে সেই অ এর উচ্চারণও উকারের মতো হবে না। এটাও ঠিক আগেরটার মতোই নিয়ম, শুধু কি হবে, আগেরটা ছিল অ এর জায়গা, স এর জায়গায় অ ছিল, আর ওটা নেগেটিভ অর্থ বা নাবোধক অর্থ প্রকাশ করেছে। আর এখানে দন্তার স আসছে, আর ওই স দ্বারা কি করবে? সহিত বা সাথে অর্থ প্রকাশ করবে। যদি এ ধরনের অর্থ প্রকাশ করে, তাইলে তোমার কি হবে? মধ্য অ এর উচ্চারণও উকারের মতো হবে না। যেমন সরব, সরস, সফল, তারপরে স্বজন, তারপরে সচল, সচল, তারপরে হচ্ছে সজল, সজল, সজল লিখেছি, সজল। আর নিচে কি বুটটা দেখা যাচ্ছে? বুটটা দেখা যায় না, তাহলে আমি এখানে লিখছি সজল। তুমি দেখো প্রত্যেকটা শব্দের রব মানে আওয়াজ, স বসার কারণে কি হয়েছে? আওয়াজের সাথে, আওয়াজের সহিত। সরব উপস্থিতি কামনা করছি। আজকের আলোচনার সময় আপনাদের সরব উপস্থিতি আলোচনা, অর্থাৎ আপনারা মিছিল করতে করতে আসবেন, আওয়াজ দিতে দিতে আসবেন, আওয়াজের সাথে আসবেন। তাইলে খেয়াল করো এখানে দন্তাস্য হয়েছে, আবার এই শব্দটার দ্বারা কি হয়েছে? সহিত বা সাথে অর্থ প্রকাশ করেছে সেই দন্তাস্য। এই জন্য এটার মধ্য অয়ের উচ্চারণটা, এই যে রয়ের সাথে যে অটা আছে সেটার উচ্চারণটা কি হবে না? উকারের মতো হবে না। তাইলে সরব, একই কথা সরস, রস, রসের সাথে, সরস মিষ্টি, মিষ্টির সাথে রস থাকলে সরস মিষ্টি বা রসগোল্লা। তো সরস যেহেতু দন্তাস্য আছে, রসের সাথে প্রকাশ করছে, এই জন্য উকারান্ত উচ্চারিত হবে না। সফল, ফলের সাথে, সফল। স্বজন, জনের সাথে। সচল, চলার সাথে। তারপরে সজল, জলের সাথে। তাহলে তোমাদের মনে রাখতে নিশ্চয়ই খুব বেশি অসুবিধা হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 3 বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি দন্তার স হয় এবং এই দন্তার স দিয়ে যদি সহিত বা সাথে অর্থ প্রকাশিত হয়, তাহলে মধ্য অ এর উচ্চারণ কি হবে না? উকারান্ত উচ্চারণ পাবে না। আমরা 6টা নিয়ম আলোচনা করেছি, সর্বশেষ নিয়ম আলোচনা করব এখনই, 7 নম্বর নিয়ম। আশা করছি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না।
এই নিয়মটা একটু পরিবর্তন আছে। তোমরা দেখছো প্রথম 4টা নিয়ম কিন্তু একরকম ছিল, পরের 2টা নিয়মও একরকম ছিল, কিন্তু এইটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে এটা তৎসম শব্দ, তৎসম শব্দ অন্য তৎসম শব্দের সাথে মিলিত হয়ে সমাসবদ্ধ পদে পরিণত হলে পূর্বপদের শেষের অ, যেটা মধ্য অ নামে পরিচিত হবে, শেষের অ আমি ব্র্যাকেটে লিখে দেই, মধ্য অ হিসেবে পরিচিত। এটা লেখার দরকার নেই, জাস্ট মনে রাখার জন্য আমি লিখে দিলাম তোমাদেরকে, এই জায়গাটা না লিখলেও হবে। শেষের অ কি হবে না, এইখানে আবার শেষের অটা ও কারের মতো উচ্চারিত হয়। তুমি দেখো প্রথম 4টা নিয়মে উকারের মতো উচ্চারিত হয়েছে, তারপরে পরের 2টা নিয়ম উকারের মতো উচ্চারিত হয়নি, আর 7 নম্বর নিয়মটাও কিন্তু উকারের মতো উচ্চারিত হয়। তবে এখানে একটু পরিবর্তন আছে, তৎসম শব্দ অন্য একটি তৎসম শব্দের সাথে মিলে যদি সমাসবদ্ধ হয়, সমাসবদ্ধ পদে পরিণত হলে পূর্বপদের পরের যে অটা থাকবে সেটা উকারের মতো উচ্চারিত হবে। যেমন পথচারী, দেখো পথচারী 2টা শব্দ সমাসবদ্ধ হয়েছে, এজন্য পূর্বপদের শেষের অ, পূর্বপদ কোনটা, পথ, এটা শেষে থয়ের সাথে এটা ও আছে, এটা কি হবে, উকারের মতো উচ্চারিত হবে। তাইলে পথচারী, ক্লিয়ার। তারপরে বনবাসী, তোমরা শব্দটা পেয়েছ কোথায়, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় পেয়েছ বনবাসী, বন এবং বাসী, বনবাসী, এই বন শব্দটা বাসীর সাথে যুক্ত হয়ে সমাসবদ্ধ হয়েছে, এবং বনের সাথে, বনের পূর্বপদের পরে নয়ের সাথে যে অটা আছে সেই অটা উকারান্ত উচ্চারিত হবে আমার ফর্মুলা অনুসারে। তাইলে এটা কি হবে, বনবাসী। তারপরে জলচর, জল এবং চর 2টা শব্দ সমাসবদ্ধ হয়েছে, পূর্বপদের শেষের অ, অর্থাৎ পূর্বপদের শেষে লয়ের সাথে যে অটা আছে সেটা, তাইলে জলচর। তারপরে মেঘমালা, মেঘ এবং মালা, নিশ্চয় বোর্ডটা দেখা যাচ্ছে, ওকে, বোর্ডটা দেখা যাচ্ছে না, আচ্ছা, তাইলে আমি এই মেঘমালা উদাহরণটা আমি একটু উপরে দেই, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, এখন দেখা যাচ্ছে। এখানে যদি আমি লিখি মেঘমালা, তাইলে দেখো এই মেঘ এবং মালা 2টা শব্দ একত্রিত হয়ে সমাসবদ্ধ হয়েছে। মেঘ এই শব্দের অর্থাৎ পূর্ব পদের পরের যে অটা, অর্থাৎ ঘয়ের সাথে যে অটা আছে সেই অটার উচ্চারণটা উকারান্ত উচ্চারণ পাবে, অর্থাৎ মেঘমালা। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মধ্য অ এর উচ্চারণের 7টি নিয়ম আমরা সহজ করে আজকে আলোচনা করলাম। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাইলে কি দাঁড়ালো, 3টি বর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণ যদি অ হয় তাহলে মধ্য এর উচ্চারণ উকারের মতো হবে। যদি ওই জায়গায় প্রথম বর্ণটি আ হয় তাহলেও সেটা মধ্যটা কি হবে, উকারের মতো উচ্চারিত হবে। যদি প্রথম বর্ণটি উ হয় তাহলেও মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হবে। প্রথম বর্ণ যদি এ হয় তাহলেও প্রথম বর্ণের মধ্য অ এর উচ্চারণ উকারের মতো হবে। কিন্তু প্রথম বর্ণটা যদি অ হয়, সে অর্থ যদি নাবোধক প্রকাশিত হয়, সেক্ষেত্রে আবার উকারের মতো উচ্চারিত হবে না মধ্য ওটা। আবার দন্তাস্ব থাকবে, দন্তাস্ব দিয়ে সাথে বা সহিত যদি প্রকাশিত হয় সেক্ষেত্রেও মধ্য এর উচ্চারণটা উকারের মতো উচ্চারিত হবে না। আর তৎসম শব্দ মিলে, 2টা তৎসম শব্দ মিলে সমাসবদ্ধ হলে পূর্ব পদের পরের যে অটা আছে সেই অটা উকারের মতো উচ্চারণ পাবে।
এই 7টা নিয়ম মধ্য অ উচ্চারণ নিয়ম আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা যারা আমার ক্লাসে এতক্ষণ ছিলে, মনোযোগ দিয়েছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্লাসটি আগামী বৃহস্পতিবারে নেওয়ার কথা ছিল, আমি একটু অন্য জায়গায় একটু ব্যস্ত থাকার কারণে আমি ক্লাসটি তখন নিতে পারবো না বলে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের যদি ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে লিখে দাও, আমি পরে তার জবাব দিয়ে দিব। তোমরা ভালো থাকবে, আবারও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।